স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আফসার উদ্দিন। আইসোলেশনে থেকে এই নতুন বছর শুরু করলো করোনা আক্রান্ত শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যৎ কি, এই প্রশ্ন সবার। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলছেন, শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা অনেক, কিন্তু বাস্তবায়ন সামান্য। আর বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনায় সরকারি পরিকল্পনা থেকে ইতিবাচক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিক। সজল দাসের রিপোর্ট। চলছে নতুন বছরে নতুন বই বিতরণ। গত বছরের 17 মার্চের পর শিক্ষা খাতের দৃশ্যমান কোনো আয়োজন। করোনা সঙ্গী করেই শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। অনিশ্চয়তায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এভাবে আর কতদিন? কিভাবে ক্ষতি পোষাবে শিক্ষার্থীরা? এই প্রশ্ন সবার। শুধু মুখে না বলে করোনার ক্ষতি পোষাতে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। সৃজনশীল পদ্ধতি যেটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, হয়েছে, কিন্তু সেটার উপর সরকার কোনো কাজ করছে না। সব মিলিয়ে শিক্ষা শুধু মুখে বলছে, মূলত কোনো কাজ হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান পদক্ষেপকে ইতিবাচক বলছেন এই শিক্ষাবিদ। সাপ্তাহিক ছুটি, অন্যান্য ছুটিগুলোকে ত্যাগ করে, ছুটিগুলোকে বাদ দিয়ে যদি তারা শিক্ষা কার্যক্রম চালাতে পারেন, যখন ছেলেমেয়েরা স্কুলে আসবে বা কলেজে আসবে, তখন সেটিও হয়তো কিছুটা সাহায্য করবে আমাদের। তবে এটি ঠিক যে জীবনকে রক্ষার জন্য সব ক্ষতি আমাদের এখন স্বীকার করে নিতে হবে। কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাতেও একমত শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন একমুখী কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা। অতি দ্রুত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো, কাঠামোগত যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন করে দ্রুত এই ব্যবস্থা নিশ্চিত করা। দেশে শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, অতএব এতেই প্রমাণিত হয় যে কার্যকরীর ক্ষেত্রে শিক্ষার কোনো প্রভাব বিস্তার করছে না। দেশে কারিগরি শিক্ষাকে প্রচন্ড গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলা লেভেলে এসএসসি এন্ড এইচএসসি ভোকেশনাল করতে হবে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। করোনা দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতের সৃষ্টি করছে তা পুষিয়ে নিতে অবশ্যই সরকারি পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন করতে হবে। তা না হলে চরম অনিশ্চয়তায় পড়বে সমগ্র শিক্ষা কার্যক্রম, যা ভোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে। এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিনের খবর। সিরাম ইনস্টিটিউটের ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় অধিদপ্তর। নিউজ 24-কে নিশ্চিত করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন। তিনি বলেন, নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হয়েছে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো। ভারতের সেরাম ইনস্টিটিউটে বক্তব্য নিয়ে গণমাধ্যমে ধূম্রজাল সৃষ্টির পর টিকার এই অনুমোদন দেয়া হলো। ওটা তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যেটা ভারত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে আমরা যেটা চুক্তিবদ্ধ হয়েছে সরকার, সেটাই অনুমোদন। তো আমরা এনওসির মাধ্যমে ওটা আমদানি করার অনুমোদন দিয়ে দিছি। ওটা এখন যারা আফ্রিকান বেক্সিমকো, ওরা সেটা আমদানি করতে পারবে না, আর বাধা নেই, এই সরকার পাবে এটা। এরশাদবিহীন জাতীয় পার্টি কেমন চলছে? প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে দল ভাঙেনি, এটিকেই দলের বড় অর্জন বলে মনে করছেন নেতারা। নানা চড়াই উতরাই পেরিয়ে দল এখন আরও সুসংগঠিত বলে শীর্ষ নেতাদের দাবি। তবে ভবিষ্যতে যারা দল ভাঙার চেষ্টা করবে কিংবা বের হয়ে যাবে, তারা টিকে থাকতে পারবে না, এমন মতও তাদের। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। এমনি দিন আবার ফিরে আসুক বারবার। জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটে 1986 সালের 1 জানুয়ারি। পরে দলে ভাঙন দেখা দিয়েছে কয়েকবার। 1996 সালে প্রথম ভাঙনে তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু আলাদা হয়ে গিয়েছিল। এর পরের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুরও আলাদা হয়ে বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন। দলে আরেক মহাসচিব কাজী জাফর আহমেদের হাত দিয়েও হয়েছে পৃথক দল। তবে ভালো অবস্থায় নেই কেউই। আগের সব ভাঙনে নিজেই সামাল দিয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা এরশাদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রয়াত চেয়ারম্যান মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় সম্মেলনে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক আর জিএম কাদের চেয়ারম্যান হওয়ার পর দলের ভাঙন থামে। এরপর নেতাকর্মীদের মাঝে চাপা অসন্তোষ থাকলেও প্রকাশ্যে আর দ্বন্দ্ব দেখা দেয়নি। এইবারই মানুষ ধরে নিচ্ছে যে জাতীয় পার্টি নামে কোনো পার্টি থাকবে না, বা থাকলেও খণ্ড বিখণ্ড হয়ে থাকবে। সর্বস্তরের নেতাকর্মী, সংগঠক, অঙ্গ সংগঠন সবাই
ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি আগের থেকে আরো বেশি শক্তিশালী। অবশ্যই এটি একটি বড় অর্জন। ভবিষ্যতে দলের ভাঙ্গনের সম্ভাবনা নেই বলেও মত দিচ্ছেন শীর্ষ নেতারা। যারা দল বিভক্ত করবেন তাদেরও অভিজ্ঞতা আছে, একটা পরিপক্ক মানুষ তো ভুল করতে পারে না, সেই জন্য দল ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে দলে কোনো রকমের বিভক্তি হবে এটা আমি কোনোভাবেই সন্দেহ করতে পারি না। তবে জাতীয় পার্টির সাবেক এই নেতা বলছেন, এরশাদের আদর্শ থেকে বিচ্যুত হলেই দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জাতীয় পার্টির ভিত্তি হলো এরশাদ। যতদিন পর্যন্ত এরশাদকে তারা ধরে রাখবে, এরশাদের ইমেজ, এরশাদের রাজনীতি যতদিন তারা ধারণ করবে ততদিন পর্যন্ত এটা এইভাবেই থাকবে, এটা ভাঙবে না। যখন তারা সেখান থেকে সরে আসবে, সেখান থেকে বিচ্যুত হবে, যেদিন ডিভিশন আসবে, ভাঙন আসবে। এরশাদের মৃত্যুর পরপরই জাভা শিবিরে নতুন করে আলোচনায় আসেন তার সাবেক স্ত্রী বিদিশা। সম্প্রতি তিনি আরেকটি মন্তব্য করে তোপের মুখে পড়েছেন রংপুরবাসীর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ কখনোই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার বহাল করবে না। সেটি প্রতিষ্ঠায় সব রাজনৈতিক শক্তিকে এক হয়ে সংগ্রাম করতে হবে। দেশের রাজনৈতিক সংকট উত্তরণে এটাই এখন একমাত্র উপায় বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বলছেন, বিএনপিকে শাস্তি দিতে গিয়ে রাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণের কোনো অধিকার নেই আওয়ামী লীগের। তৌহিদ শান্ত প্রতিবেদন করেছেন। সম্প্রতি দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের অর্থ আত্মসাৎ সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে চিঠি দেন। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে সিইসি সহ সব কমিশনারকে অপসারণে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান। এই বিশিষ্টজনদের মধ্যে অন্যতম অধ্যাপক আসিফ নজরুল বলছেন, দেশের সমসাময়িক সংকটগুলোর প্রধান অন্তরায় মানুষের ভোটাধিকার হরণ। ভোটাধিকার শুধু আওয়ামী লীগের লোকের বা বিএনপির লোকের আছে সেটা না, ভোটাধিকার বাংলাদেশের 16 কোটি মানুষের। তো এটা যখন হরণ করা হয় তখন এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমি বিএনপিকে অতীত কাজের জন্য একটা পানিশমেন্ট দিয়ে দিলাম, ভোটই করতে দিলাম না, রাতের বেলা সব ভোট কেটে নিয়ে গেলাম, বিএনপিকে একটা উপযুক্ত জবাব দিলাম। জবাবটা কি বিএনপিকে দেওয়া হলো নাকি 16 কোটি মানুষকে দেওয়া হলো, 16 কোটি ভোটারকে দেওয়া হলো? আওয়ামী লীগ যে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম দুটা ইলেকশন করেছে, 2014 সনে এবং 18 সনে, বিএনপি অতীত পাপ করেছে, বিএনপিকে জবাব দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে কি জবাবটা দেওয়া হয়েছে? এই জায়গাটা আমাদের ফেরত আসতে হবে যে ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি একটা দল আরেকটা দলকে পানিশমেন্ট দিতে পারবে না। তিনি মনে করেন এই মুহূর্তে বাংলাদেশে বাক স্বাধীনতা গণতন্ত্রের মতোই হুমকির মুখে। আজকে আপনি বিএনপিকে দমন করবেন, বিএনপি আপনাকে বাক স্বাধীনতা দেয়নি, পলিটিক্যাল স্পেস দেয়নি, আপনি কাকে স্পেস দিচ্ছেন? আপনি বাম দলকে দিচ্ছেন? আওয়ামী লীগকে জিজ্ঞেস করছি, আপনি বাম দলকে দিচ্ছেন? আপনি নুরুল হক নূরকে দিচ্ছেন? আপনি ইসলামী রাজনীতি করে যারা তাদের দিচ্ছেন? আপনি সিপিবিকে দিচ্ছেন? ডক্টর কামালকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? গণতন্ত্র ফিরবে এমন আশা ব্যক্ত করলেও এজন্য সংগ্রামের কোনো বিকল্প নেই মনে করেন এই অধ্যাপক। জাস্ট একটা নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় যেতে হবে, বিশেষ নির্বাচন ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। সেটা আওয়ামী লীগ কখনো দিবে না। এটা প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন করতে হবে। অতীতে বাংলাদেশে যে কোনো স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তখনই বিজয়ী হয়েছে যখন সব রাজনৈতিক শক্তি এক হয়েছে। তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে আগুন লেগেছে, এটা বাসায় আগুন লাগার চেয়ে অনেক বড় সংকট। এখানেও কে কোন দল করে এগুলি জিজ্ঞেস করা উচিত না। সমস্ত দল মিলে এরশাদ সরকার এবং বিএনপি সরকারের বিরুদ্ধে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছিল, যেভাবে করেছিল ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসিফ নজরুল মনে করেন জাতীয় নেতাদের নিয়ে তর্ক না করে নজর দিতে হবে সমসাময়িক বিষয়ে, তাহলেই জাতি এগিয়ে যাবে। বিরোধী দলের দোষ কতটুকু নির্বাচন ব্যবস্থা নিয়ে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও 6 মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন পলি খাতুন ও 6 মাস বয়সী ফারিয়া। এরপর মঙ্গলবার ভোরে ঢাকা দারুস-সালাম থেকে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে দ্রুত গতিতে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এরই মধ্যে এই প্রকল্পের ৭০% কাজ শেষ হয়েছে। বন্দরনগরীতে যাতায়াতে স্বপ্ন দেখাচ্ছে এই এক্সপ্রেসওয়েটি। এটি চালু হলে নগরীতে কমবে যানজট, বাড়বে বিদেশি বিনিয়োগ, বিকশিত হবে পর্যটন খাত, এমন অভিমত নগর বিশ্লেষকদের। 2019 সালে 24 ফেব্রুয়ারি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 16 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের এই প্রকল্পে র্যাম্প ও লুপ সহ এটির দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার এবং প্রস্থ 54 ফুট। করোনা ও নানা জটিলতায় কিছুদিন এই নির্মাণ কাজ ধীর গতিতে চললেও বর্তমানে এগিয়ে চলেছে লালখান বাজার পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আগ্রাবাদ ও বন্দর এলাকায়ও শুরু হয়েছে নির্মাণ কাজ। এরই মধ্যে এই প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। অ্যাক্সেস রোড এবং পিসি রোড কাজ শেষ হয়েছে। আমরা বাড়ি বিল্ডিং থেকে দেওয়ানোর পর্যন্ত এই কাজটা আমরা শুরু করে দিচ্ছি। তার মানে আমরা 4টা সেকশনেই কাজটা আরম্ভ করে দিতে পারছি। নগর বিশ্লেষকরা বলছেন, নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর বা পতেঙ্গা সৈকতে যেতে এমনিতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। এতে নগরীতে যানজট কমার পাশাপাশি বাড়বে বিদেশি বিনিয়োগও। আমাদের টানেল হচ্ছে, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার প্ল্যান করছে, আমাদের যে ইকোনমিক জোনগুলো হচ্ছে, ব্যাপক বিদেশি বিনিয়োগের একটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাড়ির বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণ কাজ চলমান থাকায় দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে বলে মনে করেন তারা। যানজটটা বেশি হচ্ছে, যার কারণে সময় 2 থেকে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। চট্টগ্রামে যানজট নিরসনের একটা সুফল বয়ে আনবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3,250 কোটি 83 লাখ টাকা, আর বাস্তবায়ন করছে সিডিএ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘ 5 বছর ধরে চট্টগ্রাম আরাকান সড়কে সচল হয়নি যান চলাচল। একাধিক সেবা সংস্থার খোঁড়াখড়িতে বন্ধ রাখা হয়েছে সড়কটি। এতে চরম দুর্ভোগে নগরবাসী। অভিযোগ রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়হীনতার কারণে সংস্কার করা হচ্ছে না সড়কটি। ফাতেমা জান্নাত মোমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি বন্দরনগরী চট্টগ্রামের আরাকান সড়ক। দেখে মনে হবে কোনো পরিত্যক্ত জায়গা। একটা সময় এই সড়ক দিয়ে চলাচল করত নগরের উপকণ্ঠের 6 উপজেলার মানুষ, কিন্তু একাধিক সেবা সংস্থার খোঁড়াখড়ির কারণে এখন বছরের পর বছর চলছে না এই সড়ক দিয়ে কোনো পরিবহন। নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়কের এক পাশের এমন চিত্র দীর্ঘ 5 বছর ধরে দৃশ্যমান। যে কোনো উন্নয়ন কাজ শুরু করার আগে এটা যেন জনভোগান্তি তৈরি না করে, সেই জন্য বিকল্প একটা পন্থা বের করা। বিকল্প পন্থা যদি বের করা হয় তাহলে জনভোগান্তি কিন্তু কম হবে। একই সাথে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা, দায়বদ্ধতা ও আন্তরিকতার অভাব বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। জনদুর্ভোগের কথাটা যদি সেবা সংস্থাগুলোর মাথায় থাকতো, তাহলে কিন্তু এই জনদুর্ভোগটা সর্বনিম্ন পর্যায়ে থাকতো। পুরো সিস্টেমটাই ঢেলে সাজাতে হবে। ওয়াসা সহ বিভিন্ন সেবা সংস্থাগুলোর পরিকল্পনার দুর্বলতার কারণে আলোর মুখ দেখছে না সড়কটি, জানালেন সিডিএর প্রধান প্রকৌশলী। এই সিস্টেমের দুর্বলতার কারণেই কিন্তু এই জনদুর্ভোগ। আমি যদি ওয়াসাকে বলি, ওয়াসা একটা প্রজেক্ট করতে যদি 5 বছর লাগে ওদের, তাহলে এর দায়িত্বটা কে নেবে? তবে এই দায় নিতে নারাজ ওয়াসা কর্তৃপক্ষ। প্রথম কাজ করতেছিল গ্যাস, তারপর কাজ করতেছিল পিডিবি, এখন কাজ করতেছে সিডিএ, ওই যে খাল আপনারা দেখতেছেন তো। আর জলাবদ্ধতা প্রকল্পের কাজের জন্য ঝুলে আছে সড়ক সংস্কার কাজ, জানালেন সিটি প্রশাসক। বহদ্দারহাট এবং এদিকে যে পানিগুলো জমতে গুলো না জমে, তো ওনারা বোধ ইতিমধ্যে এটা শেষ করে আনতেছে। যদি শেষ হয়ে আসে তাহলে ইনশাল্লাহ আমাদের শুধু 2 দিন কাজ করলে চট্টগ্রামের আরাকান সড়কটি দ্রুত সংস্কার করা হলে নগরবাসীর সড়ক ভোগান্তি কমবে অনেকাংশে, অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকাল 10টার সংবাদে নিচ্ছে একটা বিরতি। সঙ্গে বিরতির পর আবারও স্বাগত সকাল 10টার সংবাদে। এবার পৌর নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের ভোট 16 জানুয়ারি। এরই মধ্যে চলছে প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতি, অভিযোগ আর পাল্টা অভিযোগের বন্যা।
বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম ও ফখরুল ইসলাম পলাশ। আমরা শুরুতেই সিরাজগঞ্জ যাব। সিরাজগঞ্জে আমাদের সহকর্মী আব্দুস সামাদ সাইম আছেন। সাইম, সিরাজগঞ্জে পৌর নির্বাচন কতটা জমে উঠেছে, কি দেখছেন? ধন্যবাদ। আগামী 16 জানুয়ারি সিরাজগঞ্জে 5টি পৌরসভায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু আসলে যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। প্রার্থীরা কিন্তু দিন রাত কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যেন তাদের পক্ষে ভোট দেওয়া হয়, তার প্রতীকে ভোট দেওয়া হয়। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা। এখানে মেয়র পদে 3 জন প্রার্থী, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি ও একজন বিএনপির বিদ্রোহী এই নির্বাচন করছে। এবারের নির্বাচন কিন্তু আসলে গতবারের চেয়ে একটু ভিন্ন মাত্রা। আসলে সবাই কিন্তু প্রচার প্রচারণায় নেমেছে এবং এই যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু মনে করছে যে এবার নির্বাচন সুষ্ঠু হবে এবং সুষ্ঠু হবে। আমি একজন যে ভোটার রয়েছে আমি তার সাথে কথা বলবো যে এই নির্বাচনে আসলে কেমন পরিবেশ দেখতে চান ভোটের দিন আপনারা? আমরা চাচ্ছি যে উল্লাপাড়াবাসী যেন নিরপেক্ষভাবে সঠিকভাবে ভোট দিতে পারে আর নির্বিঘ্নে যেন ভোট দিয়ে ভোটাররা প্রত্যেকটি ভোট জানিয়ে দিয়ে বাড়িতে ফিরে যেতে পারে, এটাই আমরা চাচ্ছি আপনাদের কাছে। ধন্যবাদ। আমি একটু যে প্রার্থী রয়েছেন আমি তার সাথে একটু কথা বলবো যে এই নির্বাচনের পরিবেশ আসলে কেমন? আসলে নির্বাচনের সরকার তো মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, যার ফলে মানুষ ভোট দিতে উৎসাহ হারিয়ে ফেলছে এবং আমাদেরও ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। ভোটাররা যদি উপস্থিত না হয় তো ভোটের প্রতিফলন ঘটবে কিভাবে? আমরা চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার যেন হরণ না হয়, মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে যারা প্রার্থী এবং সাধারণ ভোটার রয়েছে তাদের কিন্তু একটাই দাবি যেন তারা কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোট দিয়ে বাড়িতে ফিরে আসতে পারে, এমন প্রত্যাশা কিন্তু সংশ্লিষ্টদের কাছে করেছেন। তো এই ছিল আমার কাছে উল্লাপাড়া পৌর নির্বাচনের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের পৌর নির্বাচনের খবর জানাচ্ছিলেন সাইম। আমরা এবার দিনাজপুরে যাব। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। পলাশ, দিনাজপুরের কি অবস্থা? দিনাজপুরের পৌর নির্বাচনের কি খবর আছে সর্বশেষ আপনার কাছে? সেই সাথে একটু জানিয়ে দেই, দিনাজপুরের যে পৌর নির্বাচন, এখানে কিন্তু 3টি পৌরসভার কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 16 জানুয়ারিতে। এই পৌরসভাকে ঘিরে কিন্তু এখনই বেশ উত্তেজনা শুরু হয়ে গেছে এবং ব্যানার ফেস্টুনে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছেয়ে গেছে। এখন আমি রয়েছি বীরগঞ্জের যে নৌকা প্রতীকে যিনি নির্বাচন করছেন তার সাথে আমি একটু কথা বলবো, নুরুল ইসলাম নূর ভাইয়ের সাথে, যে আসলে আপনি এবার যদি পৌর নির্বাচনে জয়যুক্ত হন সেই ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রাধান্য দিবেন এবং কি করতে চান আসলে? আমি নিউজ 24-এর মাধ্যমে বীরগঞ্জ পৌরবাসীকে আমার সালাম জানাই, আদাব জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 16 জানুয়ারি বীরগঞ্জ পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে নৌকা মার্কাকে আমরা বিজয় করতে পারলে এই বীরগঞ্জকে আমি মাদকমুক্ত একটি পৌরসভা করব, মডেল পৌরসভা করব এবং প্রথম শ্রেণীর পৌরসভা করব। এখানে যত সামাজিক সমস্যা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা যা কিছু আছে সার্বিক বিষয়ে আমরা উন্নয়ন করব। জননেত্রী শেখ হাসিনা সরকার আজকে সারা বাংলাদেশে উন্নয়ন করছে। বীরগঞ্জের মানুষ, আমরা পৌরসভার মানুষ এই সার্বিক উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হইতে চাই না। শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আমরা থাকতে চাই। আমি আশা করব বীরগঞ্জের পৌরবাসীকে সবাইকে নিউজ 24-এর মাধ্যমে আমাদের আবেদন করব, আমরা 16 জানুয়ারি আমরা যারা নৌকাকে মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি, এই উন্নয়নের জন্য ভাগিদার হতে। আফসার, আপনি শুনছিলেন আসলে নৌকার যিনি মাঝি রয়েছেন এখানকার, তিনি বলছেন যে আসলে এখানকার যে উন্নয়ন সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এবং তিনি বাড়তি যে কথাটি আমাদেরকে জানালেন যে একটি মডেল পৌরসভায় এটি রূপান্তরিত করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আফসার, পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মীরা দিনাজপুর এবং সিরাজগঞ্জ থেকে পৌর নির্বাচনের খবর জানাচ্ছিলেন। কুড়িগ্রামের বৌমারীতে সেতু আছে তবে নেই সংযোগ সড়ক। স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় 3 বছর ধরে প্রায় অকেজো হয়েই পড়ে আছে এই সেতু। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর কোনো সুফল পাচ্ছেন না তারা। এই অবস্থায় দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি তাদের। হুমায়ুন কবির সূর্য, তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট।
2017 সালের কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামের জিঞ্জিরাম নদীর ওপর সেতু নির্মাণ করা হয়। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না এই সেতু। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাবে ঠিকাদাররা দায়সারাভাবে বালু দিয়ে সেতুতে ওঠার সংযোগ দিলেও অপর প্রান্তে ঝুঁকি নিয়ে ইস্পাতের শীট দিয়ে নামতে বা উঠতে হয়। এ অবস্থায় চরম দুর্ভোগের শিকার এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। ব্রিজ হইলে কি রাস্তা হয় নাই, এই কারণে গাড়ি ঘুরি চলে না, গাড়ি ঘোড়া তার পথ নাই, রুগী নিয়ে আসবো সেই পথ নাই, আমাদের খুবই কষ্ট। এই রাস্তাঘাট না থাকার কারণে আমাদের নৌকাটা পার হতে হয়, আমাদের দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে উন্নয়নের বরাদ্দের মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলোর সঠিক তদারকির অভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছেও বলে জানান সাবেক এই সংসদ সদস্য। বরাদ্দ আসতেছে, কিন্তু এখানে যারা কাজ করে যে সমস্ত কর্তৃপক্ষ এখানে দায়িত্বে থাকে তাদের কাজ করে নেওয়ার যোগ্যতা নাই বলে আমি ধারণা করি। তবে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। জনগণের দিকে বিচারের চিন্তা ভাবনা করে দ্রুত কাজগুলো শেষ করে ফেলে। এই বিষয়ে সবার সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে আমরা চেষ্টা করছি। আশা করি এটি অতি দ্রুত আমরা সমাধান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন রূপ ঠেকাতে ইংল্যান্ডের দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সব স্কুল ও কলেজ অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিতে শুরু করবে। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ডেও লকডাউন ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে 24 ঘন্টায় প্রায় 60,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 1700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমিত হলো 8,60,00,000-এর বেশি। মোট মৃত্যু ছাড়িয়েছে 18,60,000। নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পাননি মাশরাফি মর্তুজা। ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই 50 ওভারের ফরম্যাটে দল নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও ক্যারিবীয়দেরও বিপক্ষে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডের জন্য 24 এবং টেস্ট দলের জন্য প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে 20 জনের নাম। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাননি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই দল ঘোষণা হয়েছে বলেই মাশরাফি দলে নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ভবিষ্যতে মাশরাফির পারফরমেন্স বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এই ফোকাসটা আমরা রিফ্রেশ হয়ে যে 2023 ওয়ার্ল্ড কাপে টিম ম্যানেজমেন্টের প্ল্যান এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং মাশরাফিকে অফ করতে হয়েছে। এটা ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। এখানে কোনো কিছুই গ্যাপ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের প্ল্যান, ওর ফিটনেস ট্রেনার বলেন, তারপরে আপনার বোলিং কোচ বলেন, সবার সাথে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমনদের মতো তরুণ ক্রিকেটাররা। প্রধান নির্বাচক জানান 2023 বিশ্বকাপের আগে নতুনদের যাচাই করে নেয়ার লক্ষ্যেই রাখা হয়েছে তাদের। যেটা আমাদেরকে টিম ম্যানেজমেন্ট যেটা প্ল্যান দিয়েছে, ভিশন 223, ঠিক আছে, 2023, তো ওই ভিশনটা মাথায় রেখে ওই ম্যানেজমেন্টের সাথে আমরা একসাথে হয়ে যে আগাচ্ছি। ইয়াং প্লেয়ারদের এক্সপোজার তো আমাদের দিতে হবে, আমাদেরকে তো ওদেরও সুযোগের একটা জায়গা দিতে হবে। প্রাথমিক দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে আগামী 10 জানুয়ারি, আর ক্রিকেটাররা বায়ো বাবলে প্রবেশ করবেন 7 জানুয়ারি। তৌহিদুল ইসলাম, নিউজ 24। বিনোদনের খবর। একেবারে ভিন্ন আঙ্গিকে আগামী 16 জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসবের এবারের স্লোগান নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। ৭৩টি দেশের প্রায় ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে ১৯তম উৎসবে। বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব হলেও প্রতিবারের মতো এবারও উৎসব আয়োজনে সংশ্লিষ্টরা পাননি পর্যাপ্ত বাজেট। শুধু তাই নয়, নেই নির্দিষ্ট কোনো ভেন্যু। উৎসবের বিভিন্ন দিক নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামাল। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বিগত ২৮ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্রকারদের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো সিনেমা প্রেমীদের কাছে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এবারের স্লোগান বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি। করোনা বাস্তবতায় এবারের উৎসবে থাকবে না বিদেশি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে স্বাস্থ্যবিধি মেনে ঢাকার প্রায় ৬টি ভেন্যুতে বাংলাদেশের সকল দর্শকরা উপভোগ করতে পারবেন দেশি বিদেশি চলচ্চিত্র। বিদেশি অতিথি যারা আছেন তারা অনলাইনে ভার্চুয়ালি আমাদের সঙ্গে তারা জয়েন করবেন শিল্পকলায়। সন্ধ্যা 6:30টায় সত্যজিৎ রায়ের যে ট্রিবিউটটা আমরা করছি সেই ছবিগুলো এবং এই লেজেন্ডারি লিডার্স হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এই সেগমেন্টের ছবিগুলো আমরা ওপেন ইয়ারে শো করব। প্রতি বছর এই উৎসব আয়োজনে নানা প্রতিবন্ধকতা পার করতে হয় আয়োজকদের। উৎসবের জন্য যেমন পাওয়া যায় না স্পন্সর, তেমনি সরকারি যে বাজেট তাও পর্যাপ্ত নয়। গত বছর মিনিস্ট্রি অফ ফিনান্স আমাদের জন্য ৭০ লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়েছিল। এবার তারা আমাদের বরাদ্দ দিয়েছে ১০ লাখ টাকা। 2 সপ্তাহ নাই, আমি এখন আগ্নেয়গিরির পাশে দাঁড়িয়ে আছি আর কি। আপনি কি আয়োজন করছেন সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো এই স্পন্সরের জন্য কে কাকে অনুরোধ করতেছে। শুধু বাজেট স্বল্পতা নয়, বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য নির্দিষ্ট ভেন্যু থাকলেও বাংলাদেশে তা নেই কোনো নির্দিষ্ট কাঠামো। ফিল্ম স্ক্রিনিং এর জন্য যে থিয়েটার দরকার, যে সাউন্ড সিস্টেমের দরকার বা ডিসিবি প্রজেকশন দরকার, সেটা সিনেপ্লেক্সে আছে, কিন্তু সিনেপ্লেক্সে তো আমার ফেস্টিভ্যাল হবে না। সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে। উনি যদি ওনার কাছে যদি ব্যাপারটা বোঝানো হয় তাহলে হয়তো জিনিসটা একটা ফিল্ম সেন্টার হবে যেখানে আমরা ফেস্টিভ্যালগুলো করতে পারবো। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সত্যজিৎ রায়কে। লেজেন্ডারি লিডার্স হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড বিভাগটি এবারই প্রথম বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্ত করা হয়েছে। 16 জানুয়ারি শুরু হয়ে উৎসব চলবে 24 জানুয়ারি পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ।